মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি বেসিক্যালি অশিক্ষিত ছিলেন। এই ভদ্রমহিলা এমন একটা স্টেপ নিয়েছে যেটাতে শিক্ষা বা সংস্কৃতির নিদর্শন আছে। যে সবচেয়ে বেশি শিল্পের চর্চা হয় আমাদের পশ্চিমবঙ্গে, সেখানে আমাদের ছেলেমেয়েরা এরকমভাবে বঞ্চিত। ওনার গান ঘরে ঘরে বাজবে, আমি জানি না কার ঘরে বাজবে, হয়তো আবুল বাসাদের ঘরে বাজবে, ইন্দ্রনীল সেনের ঘরে বাজবে, আমার ঘরে বা পাড়ায় আমি বাজতে দেবো। ঋদ্ধি প্রথম এবং দোলা বন্দ্যোপাধ্যায়, এরা দুজনই প্রথম কিন্তু প্রতিবাদটা শুরু করেছে। মনে আছে যে একবার উনি বললেন 3টে আঁচড় কাটলেই 10 লাখ। আঁচড় কাটে বিভিন্ন কয়েক ধরনের পশু, সেই জন্য উনি কি করলেন, ডায়মন্ড হারবারে এক মঞ্চ থেকে উনি পরিষ্কার বললেন, ছবি আজকে আমি শ্রদ্ধা করি ছবি আঁকার জন্য, কিন্তু উনি যদি এরকম করেন, পালে যেদিন বাঘ পড়বে সেদিন কেউ বাঁচাবে না। পালে বাঘ পড়েছে আজকে ওনার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকাল ডটনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে এখন রয়েছেন সৌমির আইচ। কেন আজকে সৌমিরদার কাছে এলাম সেই বিষয়টাই স্পষ্ট হবে আমাদের এই কথাবার্তা শুনলে, আমাদের সঙ্গে থাকলে। সৌমিরদা, ওয়েলকাম টু আজকাল ডট ইন। দেখো, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, আর যারা দেখছেন অনুষ্ঠানটা আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। সৌমিরদার কথা শোনার জন্য অনেকেই টেলিভিশনের সামনে বসে থাকেন, আর সৌমিরদার আঁকা সে তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সৌমিরদা, এই যে সময়টা এখন যাচ্ছে, এই সময়টা ভালো একদিকে, আবার একদিকে বড় অস্থির একটা সময়। চতুর্দিক থেকে নানা ধরনের অভিযোগ আসছে পূর্বতন সরকারের বিরুদ্ধে, তা সেই সরকারের মন্ত্রিসভায় থাকা যারা রয়েছিলেন তাদের বিরুদ্ধে। সম্প্রতি যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো, যে চিত্রশিল্প, এটাও তো আমাদের একটা সংস্কৃতির একটা বড় উঠোন। তো সেই জায়গা থেকে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা নানাভাবে অভিযোগ করছেন একটা নেক্সাসের বিরুদ্ধে, যে নেক্সাসের মাথায় নাকি বসে আছেন ইন্দ্রনীল সেন। আপনি কি বলবেন? দেখো, আমি প্রথমে একটা জিনিস বলি, তুমি বললে না যেটা আহ, নেতা মন্ত্রীদের, আমি বলছি কথাটা মানে পুরোটা সত্যি নয়। তার কারণটা হলো নেতা মন্ত্রী না, তৃণমূল সরকারের, যেটা আমি বছরের পর বছর বলে আসছি, স্টার্টিং ফ্রম কাউন্সিলর এবং কাউন্সিলরের যারা চামচা, আমি যাদের বলতাম লাইট পোস্ট নেতা, অর্থাৎ এক লাইট পোস্ট থেকে আরেক লাইট পোস্ট, এই যে সেখানে তোলাবাজি থেকে শুরু করে কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী, শান্ত্রী, কালীঘাট, সবাই জড়িত। এটা এমন একটা রাজনৈতিক দল যেটা আমাদের গোটা বাংলাকে ধ্বংস করে দিয়েছে সব দিক দিয়ে। তুমি কোনো একটা দিক পাবে না যেটা আমাদের ভালো হয়েছে। ভালো হয়েছে, কি ভালো হয়েছে? কতগুলো লুম্পেন, কতগুলো অসভ্য লোকের হাতে প্রচুর টাকা চলে গেছে। কেন? তারা সরকারি যে ফান্ড, ত্রাণের সামগ্রী, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার চক্র, এবং তুমি যে দিকে তাকাবে এমন একটা দিক পাবে না যেখানে এরা চুরি করেনি এবং আমাদের রাজ্যের ক্ষতি করেনি। চাকরি চুরি, তুমি ভাবতে পারো? আমি তো বেশ কয়েকবার গেছি চাকরি হারা আমাদের ভাই বোনদের কাছে। ইনফ্যাক্ট আমার সাথে শঙ্খদাও ছিলেন। একবার শঙ্খ ঘোষ, মাননীয় শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ গেছিলেন। যে দৃশ্য দেখে এসছি কলকাতার রাস্তার উপরে, যে দৃশ্য দেখে এসছি তোমার সল্টলেকের রাস্তার উপরে, সেখানে আমরা দেখেছি কি, যে ভদ্রমহিলা আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি মাননীয় শব্দটা বলছি ওনাকে সম্মান দেওয়ার জন্য না, আমার নিজের সম্মানটা বাঁচানোর জন্য। তো যাতে সমীর কেউ না বলে যে সমীর দা মাননীয় বললেন না, সেই জন্য আমি বলছি, আদারওয়াইজ আমি বলতাম না। তুমি ভাবো, পূজা কার্নিভ্যাল করছেন রেড রোডে, ঠিক তার পাশে ওই শয়ে শয়ে হাজারে ছেলেমেয়েরা বসে আছে, চাকরি থেকে বঞ্চিত, বা অনেকের চাকরি পেয়েছিল তাদের ছাড়ানো হয়েছে, তাদের অনেকের আবার চাকরি চুরি গেছে, সেইটাকে ঢেকে দিলেন। অথচ ওইটাকে ঢেকে দিয়ে উনি কার্নিভাল করছেন। কি করছেন? যে আমাদের সেই রাজ্যের বছর কি, তো একটা মারাত্মক ঘটনাও ঘটেছিল কলকাতায়, কোনটা বলো? আরজিকর কাণ্ড। হ্যাঁ, না আমি বলছি যে এদের যে এই নেক্সাসটা, টোটাল নেক্সাস, নেক্সাস শুধু ইন্দ্রনীল সেনের নয়, প্রতিটি জায়গায় একটা নেক্সাস কাজ করেছে, প্রতিটি জায়গায়। এবং এদের মূলে যেটা আজ দেখা যাচ্ছে, প্রত্যেকের ওই নেতাদেরই অভিযোগ যে তাদের টাকাটা কালীঘাটে যেত, তাদের একটা পার্ট।
তার মানে এটা সব মিলিয়ে একটা চক্রান্ত এবং দেশটাকে লুট করার একটা প্রবল ইচ্ছে ছিল এবং করেওছে। এরকমই একই ইন্দ্রনীল সেন, দেখো আমার তো আর আজকের পরিচিত নয়, বহু দিনের পরিচিত। নিশ্চয়ই আমরা অনেকেই ওর গান ভালোবাসি, বাসতাম রেদার। কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, দেখো যেহেতু টেলিভিশনে আমাকে দেখা যায় বা বিভিন্ন আন্দোলনে আমাকে হুম, দেখা যায়, হুম, কারণ হুম। আমি অন্যায়ের এগেন্সটে চুপ থাকতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জন্য আমি বহু বহু সঙ্গীত শিল্পীরা যারা আমার দীর্ঘদিনের বন্ধু, বহু মিউজিশিয়ান হুম। যারা সঙ্গীতের সাথে জড়িত, দিনের পর দিন বছরের পর বছর অভিযোগ করে গেছে যে কিভাবে ওরা ডিপ্রাইভড হচ্ছে। মানে কি ছিল সেগুলো? কিন্তু সেগুলো কিভাবে? এরকম ছিল, দেখো যারা ধরো আকাশবাণীতে এ গ্রেডেড আর্টিস্ট, হুম, আকাশবাণীতে বিহাই এর আর্টিস্ট, হুম। তুমি জানো যে একটা বিহাই আর্টিস্ট হুম, মানে হুম, কি হুম, রকম, হুম, হুম, হুম। কতটা উচ্চ মানের তারা, উচ্চ মেধা বা মানে যারা হ্যাঁ। ধরো মিউজিক নিয়ে রবীন্দ্রভারতী থেকে পড়াশোনা করেছে এবং তারা খুবই কৃতি ছাত্র বা ছাত্রী, হুম, এরকম প্রচুর অজস্র, এবং ঠিক সঙ্গে সঙ্গে মিউজিশিয়ান, এদেরকে বঞ্চিত করে রেখেছে কেন? আইদার তোমাকে ওদের ওই বলয়ে ঢুকতে হবে, সেই ঢোকাটা খুব শক্ত ছিল। এমনও অভিযোগ শুনছি যে ওই বলয়ে ঢুকতে গেছে, তাকে বাড়ির কুকুর ছেড়ে দিয়েছে। এগুলো আমি যা শুনেছি, দুঃখ পেয়েছি, বলবোটা কোথায়? কারণ ইন্দ্রনীলকে তখন বলার মতো অবস্থা ছিল না, ওরও শোনার মতো অবস্থা ছিল না। কিন্তু প্রোগ্রাম দিয়ে দেওয়ার জন্য মানে পাওয়ার জন্য টাকা দিতে হবে। এই অভিযোগটা বারবার উঠছে। দেখো প্রথম কথা, কত টাকা দেয়? তুমি তো আগে সরকারি অ্যাঙ্কারিং করেছো। হুম, সব আমার আর্টিস্ট বন্ধু বন্ধু বা ভাইদের বলতাম যে ভাই তোরা যাস কেন? কিছু লোক, শুধু একা ইন্দ্রনীল সেন নয়, আমি আর নামগুলো বলছি না, অ্যাপসের অনেক মাথাগুলো জড়িত নামগুলো তো উঠে আসছে দাদা। আসছে, লোকে বলছে বলুক। হ্যাঁ, তো তারা অনেক বড় বড় কথা বলেছেন। এই অ্যাপসটাকে প্রথম তুলে দেওয়া উচিত, আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই নতুন সরকারের কাছে যে অ্যাপস নামক এই ভয়ঙ্কর জিনিসটি শিল্পীদের যারা শোষণ করেছে দিনের পর দিন, অ্যাপসে দেখা যাক কত টাকা আছে অ্যাপসের ফান্ডে। কোথায় আমরা তো চিত্রশিল্পী, হুম, আমরা নিজেরা হুম, হুম, একটা ফান্ড বানিয়েছি, তুমি হুম। এখানে দেখতেও পারো, মানে শিল্পী আস্থা বলে, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো চিত্রশিল্পী বা ভাস্কর তারা যদি দুস্থ হন, তাদের ট্রিটমেন্টের জন্য আমরা নিজেদের ছবি বিক্রি করে যে ফান্ডটা করি, বা প্রতি বছর আমরা কন্ট্রিবিউট করে আমাদের শিল্পী বন্ধুরা সবাই মিলে সেইটা দিয়ে তাদের সাহায্য করি। হুম, কোথায় মিউজিশিয়ানটা পারলো না কেন? কেন অ্যাপস পারলো না? তার কারণ চুরি, অন্যায় এবং শয়তানি। তাছাড়া ধরো, আমি আমার ফিল্ড নিয়েই বলি, চিত্রশিল্প নিয়ে। হুম, দেখো যখন তৃণমূল সরকার এসেছিল, ব্রাত্য তো আমার তৎকালীন সময় ছোট ভাইয়ের মতো ছিল, এটা সবাই জানে। মানে ব্রাত্য আমার সাথে বহু আন্দোলনে ছিল, বামফ্রন্টের এগেস্টে যখন আমরা আন্দোলন করছি। ব্রাত্য তখন শিক্ষামন্ত্রী হলো। ব্রাত্যর ঘরে বসে, শিক্ষামন্ত্রীর ঘরে বসে সমস্ত লিস্ট করে দিলাম যে দেখো কি বিচিত্র রাজ্য, তুমি ভাবো যে আমাদের রাজ্যে ৫টা থেকে ৭টা আর্ট কলেজ আছে, কল্যাণী ইউনিভার্সিটি আছে হুম, আর্টের, হুম। কিন্তু আর্ট এডুকেশনের স্কুল নেই বা ক্লাস নেই। অর্থাৎ এক্সাক্টলি। তুমি 1 থেকে বা নার্সারি থেকে হুম। তুমি 12 পর্যন্ত তোমার সাবজেক্ট আর্ট নেই, না। অথচ তোমার কলেজ আছে। হুম। তাহলে প্রাথমিক বিদ্যালয় নেই, হ্যাঁ, আর তোমার ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি আছে, কি হবে? এটা কিভাবে সম্ভব? আমি তখন এবং তাছাড়া ধরো এই 7টা কলেজ থেকে যদি অ্যাভারেজ আমরা যদি ফাইনাল ইয়ারে যদি ধরি, হুম, ৩-৪০০ ছেলে বেরোতো। হুম, এই ৩-৪০০ ছেলে বা মেয়ে যারা কেউ মাস্টার ডিগ্রি করছে, কেউ এমনি ব্যাচেলার্স ডিগ্রি করেছে, তাদের জবের সংস্থানটা কিভাবে হবে? কেউ ভেবেছে? সেই তো। কেউ ভাবেনি। আমি তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি বর্তমান রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যারা শিল্পীরা কলেজ থেকে তাদের যোগ্যতা নিয়ে কেউ ৫ বছর, কেউ ৭ বছর করে বেরোচ্ছে, তারা কি করছে? বাধ্য হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হুম, তুমি কি জানো যে আজকে ভারতবর্ষের যতগুলো জায়গা আছে, মহারাষ্ট্র, রাজস্থান, দেরাদুন, দিল্লি, তাদের যে স্কুলগুলো ছোট থেকে বড়, হুম, হুম। তার অধিকাংশ হলো বাঙালি চিত্রশিল্পীরা আর্টের টিচার। আর আমরাই
আমার কারণ, তার কারণও আছে। তার কারণটা হলো আমাদের রাজ্যেই, পশ্চিমবঙ্গের রাজ্যেই আমরা আর্ট নিয়ে অনেক গর্ব করি। কিন্তু এটা সত্যি যে সবচেয়ে বেশি শিল্পের চর্চা হয় আমাদের পশ্চিমবঙ্গে। গান সে গান থেকে শুরু সঙ্গীতটাও করে তাই। সব। হ্যাঁ? তো হুম, সেখানে আমাদের ছেলেমেয়েরাই এরমভাবে বঞ্চিত। আমাদের আর্ট ফিল্ডের কথাই আমি হুম। বলছি। এইটা তো সরকারকে একটু বিশেষ করে এই আগের সরকার কিচ্ছু করেনি। কিন্তু আপনি তাদের কাছে অনুরোধ রেখেছিলেন। অনুরোধ রেখে না, আমি সিলেবাস করে দিয়ে এসেছিলাম ব্রাত্যর কাছে, এবং আচ্ছা। ব্রাত্য সেটা আমার সাথে ওর ঘর থেকে বেরিয়ে মিডিয়ার কাছে বলে তৎকালীন সময় তারপর ২০১১ সেটা তে। আর হলো না। শোনো, আমি দিনের পর দিন ব্রাত্যকে বসবো, ব্রাত্য এটা কি দাঁড়া হচ্ছে। হবে এটা কি করে? আমি জানি, আমি এটা পুরো ব্রাত্যকেও দোষ দেব না। মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি বেসিক্যালি অশিক্ষিত ছিলেন। তুমি বলতে পারবে না এই ভদ্রমহিলা এমন একটা স্টেপ নিয়েছে যেটাতে শিক্ষা বা সংস্কৃতির নিদর্শন আছে। তুমি ভাবো, আমাদের তৎকালীন ইন্দ্রনীল সেন দীর্ঘ বছর নিজে গানটা জানে। কতটা গান জানে সবাই আমরা জানি। জানে তো। তো সে দাঁড়িয়ে মমতা আমার যাবার সময় হলো যখন গাইছে, ও দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ভাবা যায়? দিনের পর দিন ভুলভাল গান করে আবার সেই গানকে আবুল বাশারের মতো লোক, অত সুন্দর একজন সাহিত্যিক, তিনি বলছেন বাঙালির ক্ষণজম্মা, এই মহিলা আর আসবে না। উনি যখন চলে যাবেন উনার গান ঘরে ঘরে বাজবে। আমি জানি না কার ঘরে বাজবে, হয়তো আবুল বাসারের ঘরে বাজবে, ইন্দ্রনীল সেনের ঘরে বাজবে। আমার ঘরে বা পাড়ায় আমি বাজতে দেবো না। এই যে এখন যে ঘটনাটা ঘটছে দাদা, আমি বারবার এটাতেই ফিরে আসছি যে অনেক সঙ্গীত শিল্পী তাদের কাছে সমীরাইজ নামটা একটা অভিভাবকের মতো। হ্যাঁ? কথা বলে আমি যেটা জানতে পেরেছি। তারা আপনাকে ভরসা করেন, বিশ্বাস করেন এবং তারা জানেন যে তাদের পাশে তারা আছেন। তারা এখন কথা বলছেন, অনেক ফোন আসছে, অনেক রকম ফোনে আসছে। তারা চাইছেন যে দীর্ঘদিন ধরে এই যে তারা ডিপ্রাইভ হয়েছেন, বঞ্চিত হয়েছেন, তারা যেই সাধনা করেন সেটা মানুষের মনের কাছে পৌঁছে দিতে পারেননি। সেটা নিয়ে আপনি কিছু বলুন বা আ আপনি তাদের আমি পাশে অতি দাঁড়ান। অবশ্যই দেখো, আমি ধরা যাক ঋদ্ধি একটা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন আমি আপনাকে হ্যাঁ, করব। মানে এইখান থেকে উঠে আসা একটা কথা, বাংলা একাডেমির উপরে একটা ঘর হুম। এবং সেই ঘরের নাকি অনেক কিছু ঘটনা ঘটতো। মানে আপনি এই বিষয়ে কিছু জানেন? না, আমি আমি বাংলা একাডেমির উপরে কি করতো আমি জানি না। কারণ বাংলা একাডেমির মাথায় যিনি বসেছিলেন তিনি একটা সময় বামপন্থী ছিলেন। কতটা ছিলেন উনি বলতে পারবেন। পরবর্তীকালে আমরা সবাই দেখেছি ওনার অ্যাক্টিভিটিস, এবং আবার বাংলা একাডেমির মাথায় গেলেন। আগামী দিনেও এই সরকারের আমলে উনি যদি আবার আবার একটা, এবার টেবিল মুছে যদি অন্যখানে চলে যায়, অবাক হব না। কিন্তু যেটা আমার বলার, যে সঙ্গীত শিল্পী, ধর আমি নাম করে বলছি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। হুম। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায় কত ভালো গান করে, এটা বাংলার যারা শিল্প রসিক বা সঙ্গীত রসিক তারা জানেন। কিন্তু দিদি তো প্রোগ্রাম পেত না। না, পেত না তো। হুম, ঋদ্ধি দিনের পর দিন বলেছি। হুম, ঋদ্ধি প্রথম হুম, এবং দোলা বন্দ্যোপাধ্যায়, হুম, এরা দুজনই প্রথম কিন্তু প্রতিবাদটা শুরু করেছে। ডিপ্রাইভ তো শয়ে শয়ে হয়েছে। এরা দুজন এই প্রতিবাদটা প্রথম শুরু করেছিল। ওরা ওই আমলে বসে সরকারের দিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কি কি কারণে তারা প্রোগ্রাম, হুম, কোনো প্রতিকার হয়নি, কোনো প্রতিকার হয়নি। হুম, সুতরাং আমি, দেখো, আমার তোমার এই চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে এটাই অনুরোধ করব, নতুন সরকারের কাছে। এরা অনেক ফেয়ারলি কাজ করছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি। আ এখন অবধি, পরে কি হবে আমি জানি না। কিন্তু এখন অবধি যে ফেয়ার ডিসিশন গুলো নিচ্ছেন অনেকগুলো ক্ষেত্রে, এবং খুব ফাস্ট। সেটা ফাস্ট আমি চাইছি না। আমি চাইছি যেন ডিসিশন গুলো ফেয়ার থাকে। আমাদের একজন সঙ্গীত শিল্পী, ভাবুন তো আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন, তাকে মঞ্চ দেওয়া হচ্ছে না। তার কতটা দুঃখ হতে পারে? একজন অ্যাঙ্কার, আমি ওর কথা ওর সামনেই বলছি। ওদেরকে যদি অ্যাঙ্কারিং টা করতে না দেয়, অ্যাঙ্কারিং কি ও রাস্তাঘাটে করবে না বাসের ট্রামে করবে? কিন্তু হতে পারে না। একজন চিত্রশিল্পী, একটা যদি দেওয়াল না থাকে, কোনো কিছু করেছে উনি নাকি ছবি আঁকতেন মাননীয়া। আমরা দেখেছি। আমার এখনো মনে আছে, এটা বহু ইন্টারভিউতে বলেছি। মনে আছে যে একবার উনি বললেন একটা মঞ্চ থেকে, "আমি ৩ টে আঁচড় কাটলেই ১০ লাখ। আমার এইভাবে সংসার চলে।" উনি ৩ টে আঁচড় কাটলে নাকি ১০ লাখ টাকা পান। তো আমাকে প্রচুর সাংবাদিক প্রশ্ন করেছেন, "সবিতা, আপনারা তো ছবি আঁকেন। কত হ্যাঁ, আপনারা কি এরকম করেন?" আমি কিরম খালি উত্তরটা দিয়েছিলাম, হুম, "দেখো, আমরা আর্টিস্টরা তুলি, রং এবং মন, এ দিয়ে আমরা ছবি আঁকি। হুম, আঁচড় কাটি না ভাই। আঁচড় কাটে
বিভিন্ন কয়েক ধরনের পশু। আমরা সেই গ্রুপে পড়ি না। উনি এতই আঁচড় কাটতেন, আজকে কেন কাটেন না? এতই ছবি বিক্রি করেছেন, যেটা পিকাসো বেঁচে থাকলে কলকাতায় যদি জন্মাতেন, পিকাসোর ছবি ওই দামে বিক্রি হতো না। এবং আমার প্রশ্ন, ওনার আঁকা ছবিগুলো এখন সেই বহুমূল্য ছবিগুলো কোথায়? নিশ্চয়ই কোনো আস্থা করে পড়ে আছে। এবং উনি যেমন এখন পড়ে আছেন, ছবিগুলোর তাই অবস্থা। সুমিতা, একটা কথা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। পূর্বতন সরকারের কেউ আপনি বললেন যে আপনার ঘনিষ্ঠ ছিল। হ্যাঁ, ছিল তো। হ্যাঁ, আমরা একই শহরের মানুষ। ভ্রাতৃপ্রতিম হ্যাঁ। ছিল। তো সেক্ষেত্রে এই যে সঙ্গীত শিল্পীরা বারবার যেটা বলছেন, আপনি মানে কখনো বলেছিলেন তাদেরকে যে এই সমস্যা হচ্ছে? প্রতিটি ক্ষেত্রে সবাইকে বলেছি। আমি তোমায় বলছি, আমার আর্ট নিয়ে আমি ব্রাত্যকে দিনের পর দিন বলেছি। হুম, হুম, হুম। ব্রাত্য বলেছেন, আসলে এটা হবে, এটা হবে। কোনো কিছু হয়েছে? কিভাবে এরা প্রত্যেকে ধরি মাছ নাছুই পানি করে সময়টা কাটিয়ে দিয়ে নিজেদের আখের গুছিয়েছে। কিচ্ছুই করেনি। কিছু না, জাস্ট অ্যাবসলিউটলি নাথিং। এটা খুব দুঃখের। এবং কি হলো মাঝখান দিয়ে? এই সরকার যখন আসার মূলে তো আমাদের একটা রোল ছিল, এটা তো দায়িত্বটা একদম। নিতেই হবে। হুম, দেখো, তুমি একটা জিনিস ইউটিউবে খুঁজলে পাবে। আমি যখন প্রতিবাদ করা শুরু করলাম, অ্যাকচুয়ালি প্রতিবাদও বলা যায় না, আমি সরকারের দৃষ্টি আনছিলাম। যেমন যখন পার্কস্ট্রিটের সুজিতের উপরে অত্যাচারটা হলো, হুম, হুম, তোমার মনে আছে? এই কলকাতার বুদ্ধিজীবীরা, নাটকের লোক, চিত্রশিল্পী, মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন হুম। পরিষ্কার বললেন মহিলার নাকি চরিত্রের দোষ ছিল। দময়ন্তী সেনকে যেটাতে হ্যাঁ, সরিয়ে যেটার দেওয়া জন্য হলো। সরিয়ে দিল। হুম, তো আমি এইসব প্রতিবাদ করাতে বা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম, সেটাই আমার অপরাধ। সেই জন্য উনি কি করলেন, ডায়মন্ড হারবারে এক মঞ্চ থেকে উনি পরিষ্কার বললেন, ছবিরাজকে আমি শ্রদ্ধা করি ছবি আঁকার জন্য, কিন্তু উনি যদি এরকম করেন তাহলে পালে যেদিন বাঘ পড়বে সেদিন কেউ বাঁচাবে না। আরে, হোয়াট ননসেন্স! আমি কি করেছি? আমি কোন রাখাল বলো? আমার পালে বাঘ পড়বে কেন? আমার পাল কোথায়? পালে বাঘ পড়েছে আজকে ওনার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওনার কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আর এই সঙ্গীত জগতের এটা মানে যারা শিল্পীরা ওরা ঠিক করেছে যে ওরা একটা প্রেস কনফারেন্স করবে। প্রেস কনফারেন্স করে আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনাদের তথ্য প্রমাণ সহ সবকিছু তুলে দেবেন। সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, এরা আগে সরকারের আমলে যেভাবে ডিপ্রাইভড হয়েছে, এদের 100% অধিকার আছে প্রেস কনফারেন্স করা। নতুন সরকারের সবাই তো এটা অবগত নাও হতে পারে। হুম, এবং ওরা প্রেস কনফারেন্স করে সরকারের কাছে এই সমস্ত তথ্যগুলো দিক। হুম। তাতে আমার মনে হয় ভালোই হবে। নিশ্চয়ই সরকার তাহলে বিবেচনা করবে। ওকে সুমিতা, থ্যাংক ইউ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।